16 বছর পর আবারও প্রাণ ফিরেছে রাঙামাটি টেক্সটাইল মিলসে। নতুন করে কর্মসংস্থানের আশা, ভিন্নতা আসছে উৎপাদনে, বলছে বিটিএমসি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। গত 8 বছরে মারা গেছেন 11 জন। এর মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশন স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করছে সুরক্ষা দেয়াল। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নগরীর 41টি ওয়ার্ডের 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা 36টি খালের মধ্যে 19টিতেই ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, এটা ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে 57টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে 6টি জোনে ভাগ করে 6 জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। 2017 সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে 11 জনের। গত এক সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর 41টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামের মুরাদপুরে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি কমলের কাছে। কমল, ঋতু পরিবর্তনে বর্ষা পায় সমাগত, তবে চট্টগ্রামে বর্ষা মানে আতঙ্ক, চট্টগ্রামে বর্ষা মানে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা। একে তো জলাবদ্ধতা, তার সাথে নতুন করে যুক্ত হয়েছে উন্মুক্ত খাল এবং ড্রেনে পড়ে মানুষ মারা যাওয়া। সে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা। আপনার কাছে জানতে চাইবো, এবারের বর্ষায় চট্টগ্রাম শহর কতটা ডুববে? আসলে চট্টগ্রামে একটা পাহাড়ি শহর, আর এখানে পাহাড় আছে। সেই পাহাড়গুলো যদি আমরা কেটি, তাহলে সেখান থেকে আমরা বালি মাটিগুলো গড়াইয়ে কিন্তু ড্রেনে চলে যায়। এখানে কিন্তু নালা নর্দমা এবং কর্ণফুলী নদী আছে আমাদের পাশে। তো এটা বুঝতে হবে যে কর্ণফুলী নদীটাও জোয়ার ভাটার জায়গা, আর এখানে অতিবৃষ্টি যদি হয়, ড্রেনগুলো যদি ওই পাহাড়ের বালি মাটি দিয়ে ভর্তি থাকে, তাইলে শহর ডুবে যাবে। এখন এইবার যে আমাদের যে প্রকল্পগুলি ছিল, সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এরা যে প্রকল্পগুলি নিচ্ছে সেই প্রকল্পগুলি কিন্তু এখনও শেষ হয় নাই, চলমান আছে। এই চলমান অবস্থায় কিন্তু পানির নিষ্কাশন ক্ষমতা একেবারে নাই বললে চলে, শুরু হয়ে গেছে কাজ করতে করতে। এমত অবস্থায় এটাতে সচল রাখতে হলে দ্রুত প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ড্রেনগুলো পরিষ্কার করতে হবে। এইটা গত 2 মাস আগে যখন উপদেষ্টা মহোদয় আসলো, সার্কিট হাউসে মিটিং করলো, 4 মাসের সময় দিচ্ছে। সেই 4 মাসের ভিতরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ড্রেন পরিষ্কার করা হবে এবং সাকতাই খালের যেদিকে কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত আছে সেদিকে চলে যাবে এবং একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছে। এত বছর হয়ে গেল, শত শত কোটি টাকা খরচ হলো, তাহলে কেন চট্টগ্রাম শহর ডুববে? এটা হচ্ছে যে আমি বলবো যে প্ল্যানিং এর অভাব।
প্লাস এখানে যারা ইমপ্লিমেন্টেশন করতেছে সেখানেও কিন্তু প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এমত অবস্থায় দ্রুত কাজটা শেষ করতে হবে। সেই জন্য যারা এটা তদারকি করতেছে, ইমপ্লিমেন্টেশন করতেছে, তাদেরকে যেন দ্রুত এই কাজটা শেষ করে। একে তো জলবদ্ধতা, নতুন করে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, উন্মুক্ত খাল এবং ড্রেনে পড়ে মৃত্যু হওয়া। এ পর্যন্ত 8 বছরে প্রায় 11 জন মারা গেছে, সর্বশেষ 6 মাসের বাচ্চা মারা গেল। তাহলে এই প্রাণহানিটা কেন হচ্ছে? এই প্রাণহানি ঠেকাতে গেলে কি করতে হবে? এখন তো বাঁশের বেড়া দিচ্ছে, বাঁশের বেড়ায় কি সব সমাধান? আমি একটু বলি, এই চট্টগ্রাম শহর না, প্রতিটা সিটি কর্পোরেশনের আন্ডারে যে একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, 27টা সেবাদানকারী প্রতিষ্ঠান, সেখানের মেয়র হচ্ছে যে মেয়র মহোদয় হচ্ছে এটা সভাপতি। তো এটা যদি প্রতি সপ্তাহে না হোক 15 দিন অন্তর অন্তর যদি এই কোঅর্ডিনেশন মিটিংটা হয়, তখন কিন্তু অনেকগুলো দুর্যোগ সমাধা হয়ে যায়। এখন যেভাবে ড্রেনের পাশে বর্ষা হলো, ড্রেন দিয়ে পানি যেতে পারতেছে না, রাস্তা দিয়ে পানি যাচ্ছে, ড্রেন দেখা যাচ্ছে না, সেখানে শিশু হোক, বৃদ্ধ হোক এবং যারা এখন জোয়ান আছে তারা হোক, তারা যদি চলাচল করে কিন্তু সে ড্রেনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাঁশ দিয়ে ড্রেন বেড়া দেওয়া এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং সলিউশন না, কারণ যখন স্রোত আসবে বাঁশটা উঠে যেতে পারে। তো এমন অবস্থায় দ্রুত আরসিসি পোস্ট ফ্রিকাস্ট করে ওখানে লাগাই দিলে পরে তখন এটা পারমানেন্ট একটা সলিউশন আসবে। তাহলে আপনি বলতেছেন যে সরকারি সংস্থার একটা সমন্বয় দ্রুত দরকার চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, একই সাথে এই ধরনের প্রাণহানি ঠেকানোর জন্য। এক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে? আমার সাজেশন হচ্ছে যে 27টা সেবাদানকারী প্রতিষ্ঠান আছে চট্টগ্রাম শহরে, সেখানে তারা প্রতি মাসে মিনিমাম প্রতি মাসে একবার মিটিং করে কোথায় কোথায়, যেমন ড্রেনেজের একটা সমস্যা, তাহলে কারা কারা জড়িত, সিটি কর্পোরেশন প্রকল্প নিয়েছে, সিডিএ নিয়েছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড নিয়েছে, এতগুলি প্রকল্পের ভিতরে যদি সমন্বয় না হয় তাহলে কিন্তু এই দুর্যোগ কখনো যাবে না। এবং দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন কিন্তু নিজ উদ্যোগে নিজে হেঁটে হেঁটে খালগুলো পরিদর্শন করছেন, দেখছেন, তদারকি করছেন। বাকি সংস্থাগুলো এগিয়ে আসছে না কেন? উনি ভালো কাজ করতেছেন, কিন্তু ওনাকে এখন ওনার নেতৃত্বে উনি ওই কমিটির কিন্তু সভাপতি, ওনার নেতৃত্বে প্রত্যেকটা সেবাদানকারী সংস্থা মিটিং করবে এবং যে দিক নির্দেশনা উনি দেবেন এবং সবাই নেবেন, সেভাবে যেন কাজটা শেষ হয়ে যায়। ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলমের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, একই সাথে চট্টগ্রাম উন্মুক্ত খালগুলিতে যে পড়ে গিয়ে প্রাণহানি ঠেকানোর জন্য এখনই সরকারি সংস্থাগুলি সমন্বয় করতে হবে। মেয়র যেমন নিজে নেমে এসে খাল ঘুরে ঘুরে খাল দেখছেন, তদারকি করছেন, ব্যারিকেড দিচ্ছেন, ঠিক সেরকম সরকারি যে বাকি সংস্থাগুলি আছে 26টি সংস্থা, তাদেরকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, সে সাথে প্রাণহানি ঠেকানো। আমরা আলোচনা করছিলাম ডক্টর জাহাঙ্গীর স্যারের সাথে, সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বিভাগীয় সময় আরও থাকছে। ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের দাপট। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় যানজটে ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছে ট্রাফিক বিভাগ। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে 22 বছর আগে। এরপর গত 4 বছর আগে সরকারি অর্থায়নে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশন, কিন্তু অবৈধ দখলদার উচ্ছেদ না হওয়ায় অনেকটা ফাইলবন্দি হয়ে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদীর উন্নয়ন প্রকল্প। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। বাহার রায়হানের তথ্য ও চিত্রের রিপোর্ট। কুমিল্লা শহর দিয়ে এক সময়ের প্রবাহমান গোমতী নদী। নদীর গতিপথ পরিবর্তনের পর শহরের অংশটুকু এখন পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। 2003 সালে অবৈধ এসব দখলদারদের তালিকা করা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় উচ্ছেদ হয়নি কেউ। মরাগাঙ্গের দুই পারে যারা ভূমিদস্যু তারাই বসবাস করে। এটি হলো গাঙ্গের মাঝখানটা, তাই না? মাঝখানের ভিতরে আমার দোকানপাট আছে, কোনো প্রতিবাদ? হাতের ঝিলের আদলে প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রয়োজন বলে জানান সিটি কর্তৃপক্ষ। আর নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ওখানকার ইলিগাল যে বিল্ডিংগুলো আছে সেগুলো অপসারণ করার এখতিয়ার সিটি কর্পোরেশনের না, এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের। জেলা প্রশাসনের দায়িত্ব দখলমুক্ত করা এবং এই জায়গাটা একদম খাস ক্ষতিয়ানভুক্ত। সেক্ষেত্রে যদি কোনো রকমের কারিগরি সহায়তা লাগে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে কারিগরি সহায়তা প্রদান করবে। জেলা প্রশাসনের তথ্য মতে পুরাতন গোমতী নদীতে অবৈধ দখলদার রয়েছে 772 জন। সময় সংবাদ, কুমিল্লা।
বন্ধের ১৬ বছর পর আবারও চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা রাঙামাটি টেক্সটাইল মিলস। সম্ভাব্যতা যাচাইয়ে কারখানাটি পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আশার আলো দেখছেন সাবেক কর্মচারীরা। তবে এবার হয়তো সুতা ও বস্ত্র তৈরি হবে না, ফিরবে অন্য রূপে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এমনটাই বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMC। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ভবনে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। এমন করুণ দশায় পড়া রাঙ্গামাটি টেক্সটাইল মিলসই দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রায় ৩১ একর জমিতে যার পথ চলা শুরু হয়েছিল ১৯৮৩ সালে। ২০০৭ থেকে ২০০৯ সাল ধাপে ধাপে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের। বন্ধ হয়ে যায় কারখানা। মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বহুত মানুষ মনে করলাম বেকার। এমন বাস্তবতার ধরন বদল করে আবার চালুর সম্ভাব্যতা যাচাইয়ের সম্প্রতি অর্থ শিল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন কারখানাটি। নতুনভাবে কি জিনিস করতে পারি যেটা এই এলাকার লোককে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে, সেটা আমরা দেখছি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPPর মাধ্যমেও কারখানাটি চালু করা যায় কিনা তাও পরিকল্পনায় রয়েছে BTMCর। সময় সংবাদ, রাঙ্গামাটি। অবাধে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। দিনের বেশিরভাগ সময় শহরে যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। তবে বর্তমান পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষকে দুষছে ট্রাফিক বিভাগ, আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, বড় কোনো যানবাহন রাস্তায় চলার অবস্থা নেই, যানজটে নাজেহাল বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। আগে পায়ে চালিত রিকশা থাকলেও বর্তমানে তার দেখা মিলছে কম। পৌরবাসী বলছেন ধারণ ক্ষমতার কয়েক গুণ ৩ চাকার যান চলছে পৌরসভায়। কোনো নিয়ন্ত্রণ নাই, অনিয়ন্ত্রণহীন, আইন শৃঙ্খলা কোনো রকমের মানুষ মানছে না। চলতি সব লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স দেওয়ার দাবি পায়ে চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের। এ নিয়ে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ নাগরিক সমাজের প্রতিনিধিদের। ১১০০ টাকার লাইসেন্স তারা ৪৫,০০০ ৫০,০০০ টাকা করে বাইরে লোকের কাছে ভাড়া দিচ্ছে। প্রকৃত পৌরসভার যে নাগরিক, যে প্রকৃত ড্রাইভার, তাদেরকে লাইসেন্স দেওয়া হয় নাই। এখান থেকে উত্তরণের জন্য যদি সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে এই সমস্যা থেকে আমরা সহসায় উত্তরণ ঘটাতে পারবো। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের, আর শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এটা গাড়ির ডেট ফেল হয়ে গেল কিনা সেটা যাচাই করার তথ্য এটা অনলাইনে পাওয়া যায়, কিন্তু রিক্সা ইজি বাইক সেটার যাচাই করা তাৎক্ষণিকভাবে সেটা সম্ভব না। ট্রাফিক, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য যারা আছে মালিক সমিতি, এদের সাথে কথা বলে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এ পর্যন্ত ৪,৫০০ রিকশার অনুমোদন দিলেও সড়কে চলছে অন্তত ১২,০০০। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নদীগর্ভে আশেপাশের জনপদ, অথচ চাঁদপুর সদর উপজেলায় ধনাগোদা নদীতে এখনও রয়ে গেছে স্টিলের সেতু। এলাকাবাসী বলছেন, ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছর ভাঙছে তীর। জনপদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ ও সেতুটি অন্যত্র স্থানান্তরের দাবি তাদের। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। নদীর উপর স্টিলের সেতু, আশপাশে সড়ক চলে গেছে নদীগর্ভে। ২০০৭ সালে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদীর পাড় ঘেঁষে আড়ংবাজার থেকে কানদী পর্যন্ত ৩.৫ কিলোমিটার সড়কে ৪টি স্টিলের বেলি সেতু স্থাপন করা হয়। নদী ভাঙনে সড়কটি বিলীন হলে ৩টি সেতু সরিয়ে ফেলা হয়, তবে এখনও পড়ে আছে একটি সেতু। এই রাস্তা দিয়া মানুষ অনেক যাতায়াত করছে, কিন্তু এখন বর্তমানে কিছুই নেই। আমার পুরান বাড়ি ওই যে নদীর সেপার, এখন এখানে আবার বাড়ি বাঁধছি, এটাও ভাঙার পথে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আর এই ব্রিজটি আইনানুগভাবেই ওখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করছি অনতিবিলম্বে এই ব্রিজটি অন্য কোনো কাজে সরকার ব্যবহার করবেন। ৩০ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয় ১০ কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।
বর্জ্য ব্যবস্থাপনায় চরম উদাসীন লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। এ অবস্থায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি পৌরবাসীর। কর্তৃপক্ষ বলছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। গত কয়েক বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকার সড়ক, মহাসড়ক সহ যত্রতত্র আবর্জনা ফেলার উৎসব যেন থামছেই না। পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের পেছনের সড়ক এলাকার দৃশ্য এটি। এমন অব্যবস্থাপনা এখন অতিষ্ঠ পৌরবাসী। আমরা বাড়িতে ঘর থেকে বাইরে যেতে পারি না, আমাদের থাকাতে বহুত কষ্ট হয়ে যায়। চলাচলের সময় নাকে হাত দিয়ে হাঁটতে হয় দুর্গন্ধে, এবং যা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর এবং বিভিন্ন অসুস্থতা হয়ে পড়ি আমরা। এদিকে 2021 সালে ৬,৮১,০০,০০০ টাকা ব্যয়ে একটি স্যানিটারি ল্যান্ডফিল স্থাপন হলেও দক্ষ জনবলের অভাবে গত ৪ বছর ধরে অলস পড়ে আছে। এখন পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে শহরের বাস টার্মিনাল, শিশু পার্ক, উত্তর তেহমনি এলাকা সহ বেশ কয়েকটি স্থানে। সুপারভাইজারেরা, মেয়রেরা, আগের মেয়রেরা, সাবেক মেয়রেরা কইছে এখানে ময়লা হালা। পৌরসভার প্রশাসক জানালেন, শিগগিরই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। অন্তত করে 2টি করে আমরা ডাস্টবিন দিব। সেই 2টি ডাস্টবিন, একটি হচ্ছে পচনশীল বর্জ্য, একটি অপচনশীল বর্জ্য। এভাবে যদি আমরা হাউস হোল্ড লেভেলে সেগ্রিগেট করতে পারি, তখন আমরা যে আমাদের ল্যান্ডফিলটা আছে সেটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। লক্ষ্মীপুর পৌরসভার 15টি ওয়ার্ড থেকে প্রতিদিন 82 জন পরিচ্ছন্নতা কর্মী 35 টন বর্জ্য সংগ্রহ করছেন। 1976 সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর পৌরসভাটি 49 বছর পার করলেও এখনও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে নষ্ট হচ্ছে পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন পৌর বাসিন্দারা। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চট্টগ্রামের প্রায় 400 বছরের পুরানো ও ঐতিহাসিক আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ। মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানায় মোগল সম্রাট উমেদ খাঁ এই মসজিদ নির্মাণ করেন। দূর দূরান্তের হাজার হাজার মানুষ আসেন স্থাপত্য শৈলী দেখতে। তবে ছাদের পলেস্তারা ও পিলারে ফাটল ধরলেও ভয় নিয়ে এই নামাজ আদায় করেন মুসল্লিরা। এ অবস্থায় মূল স্থাপনা ঠিক রেখে সংস্কারের দাবি তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পাহাড়ের চূড়ায় চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মোগল স্থাপত্য শৈলীতে প্রায় 400 বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন ইসলামিক স্থাপনা চট্টগ্রামকে পরিচয় করিয়ে দেয় সারা বিশ্বের কাছে। মুঘলদের বিজয়ের স্মৃতি ধরে রাখতে 1666 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন শায়েস্তাকার ছেলে উমেদ খাঁ। যদিও এটি আগে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। এখানে নামাজ পড়ার জন্য প্রতি বিশেষ করে রমজানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। অনেক গুণাগুণ আছে, অনেক কেরামত আছে এই মসজিদে। পোড়ামাটি আর পাথর দিয়ে নান্দনিক কারুকাজে নির্মিত হয় দ্বিতল এই মসজিদ। নিচতলায় নামাজের উপযোগী হলেও বেহাল ও নাজুক অবস্থা দ্বিতীয় তলার। প্লাস্টারগুলো ঝরে ঝরে পড়ে গেছে। এটা এই ফ্লোরও পড়তেছে এবং বাইরেও পড়তেছে। আমাদের দুঃখের বিষয়টা হচ্ছে কি, এখানে রক্ষণাবেক্ষণের অভাবে উপরে একসময় নামাজ হতো এখানে, কিন্তু সেগুলো এখন হয় না। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অনতিবিলম্বে এই মসজিদের সংস্কারটা সম্পাদন করা দরকার। মসজিদের ফ্লোরগুলো পুরনো হওয়ার কারণে স্বাচ্ছন্দ্যে ইবাদতবন্দি করতে পারছে না। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এই মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে খতিবের দায়িত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 21 এপ্রিল চট্টগ্রাম নগরীর আসকার দিঘিরপাড় এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এ সময় অনুমতির বাইরে পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত ভবনের অংশ ভেঙে দেয়া হয়। অবৈধভাবে পাহাড় দখল করে ভবন নির্মাণে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 16 এপ্রিল খাগড়াছড়ির সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ নিয়ে প্রশাসনের সঙ্গে সরব হয় পাহাড়ি সংগঠন। 9 দিন পর তাদের কয়েক দফায় ছেড়ে দেয় অপহরণকারীরা। 24 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।